নমস্কার বন্ধুরা, বিগত কয়েকদিন থেকে ভারতীয় মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর খুব ছড়িয়েছে যে এবারের G7 মিটিংয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়নি। আর ভারতীয় মিডিয়া ও নিউজ এজেন্সির এই রিপোর্টিংয়ের উৎস ছিল পশ্চিমা কিছু নিউজ এজেন্সি, যেমন ব্লুমবার্গ। এরাই প্রথমে সূত্রের বরাত দিয়ে নিউজ করেছিল যে কানাডায় অনুষ্ঠিত G7 বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানানো হয়নি। আর এরপর থেকেই আমাদের দেশের এক প্রজাতির বুদ্ধিজীবীরা আওয়াজ তোলা শুরু করে যে ভারতের বিদেশ নীতি ফেল হয়ে গিয়েছে, এস জয়শঙ্কর অসফল হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা কম হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইসব প্রোপাগান্ডা চালানো নিউজ এজেন্সির এই হিসাব ছিল না যে G7 বৈঠকের নিমন্ত্রণপত্র কাকে কাকে দেওয়া হবে সে বিষয়ে তখনও কোনো কনফার্মেশন এসছিল না। আসলে এইসব নিউজ এজেন্সির চিন্তাভাবনায় ধৈর্যের বড্ড অভাব, তাই এরই খেসারত দেওয়া লাগলো সারা বিশ্বের সামনে নিজেদের নাক কাটিয়ে। স্ক্রিনে দেখুন, কানাডার প্রধানমন্ত্রী কার্নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে G7 বৈঠকে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়েছেন। আর এই নিউজটি মোদী বিরোধী শক্তির গালে সপাটে চড় মারার থেকে কম কিছু নয়। তবে কানাডার সাথে ভারতের সম্পর্কের যে অবনতি ঘটেছে তার প্রেক্ষিতে এই আমন্ত্রণ পাওয়া এবং সেখানে পিএম মোদীর অংশগ্রহণ করা বা না করার পেছনে অনেক কিন্তু পরন্তু থাকবে। আর এই সব বিষয় নিয়েই আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। 7টি দেশের সমন্বয়ে গঠিত এই G7 গ্রুপটির দেশগুলো হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ব্রিটেন এবং আমেরিকা। 2019 সাল থেকে G7 এর প্রত্যেকটি বৈঠকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং মোদী সেখানে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। এবারের G7 এর বৈঠক খালিস্তানি সন্ত্রাসবাদের পূর্ণভূমি কানাডায় অনুষ্ঠিত হবে। ভারত তার ডিপ্লোম্যাটিক শক্তির জোরে যেভাবে কানাডার গলায় দড়ি দিয়ে সারা বিশ্বের সামনে টেনে হিঁচড়ে নিয়ে বেরিয়েছে, তাতে কানাডা হয়তো এবারের G7 বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানাতে ইচ্ছুক ছিল না। কিন্তু কানাডা ভুলে গেছিল যে সারা বিশ্বে কানাডার নামটা শুধুমাত্র এতটুকু যে সে আমেরিকার প্রতিবেশী। এছাড়া অকাত বলতে কানাডার কাছে কিছুই নেই। হাস্যকর ব্যাপার হলো এই কানাডাকেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার 51 স্টেট বলে খিল্লি উড়ায়, আর চুপচাপ সহ্য করে কানাডা। যাই হোক, G7 এর অর্থ হলো গ্লোবাল 7, অর্থাৎ বিশ্বের শীর্ষ 7 দেশের সংগঠন। এখন আপনারাই ভাবুন যে সংগঠনে না তো চীনের মতো আর্থিক মহাশক্তি রয়েছে, না তো ভারতের মতো সবচেয়ে দ্রুতগতির অর্থনীতির দেশ রয়েছে, আর না তো রাশিয়া রয়েছে, সেই সংগঠনের গুরুত্ব কী হতে পারে? আসলে G7 হলো প্রাচীন কলোনিয়াল মাইন্ডসেটের দেশগুলোর একটি সংগঠন। এরা বিশ্ব শান্তি সমৃদ্ধির জন্য কিছুই করে না। এদের একমাত্র উদ্দেশ্য হলো বিশ্বের যে দেশ এদেরকে টপকে আগে যেতে চায় তার উপর নিষেধাজ্ঞা লাগিয়ে তাদের দাবানোর চেষ্টা করা। আর ঠিক এই একটি জায়গায় এদের সবার মতের মিল রয়েছে। বাকি এরা এক দেশ অন্য দেশকেই গালি দেয়। আমেরিকা ইউরোপকে গালি দেয়, ইউরোপ আমেরিকাকে দেয়, ইটালি ফ্রান্সকে দেয়, আমেরিকা কানাডাকে দেয়, এভাবেই চলতে থাকে। যাই হোক, G7 এর জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স এবং গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য ভারতের অংশগ্রহণ খুবই জরুরি। কারণ চীনের মতো এত বড় শক্তির ঘাটতি যদি কোনো দেশ পূরণ করতে পারে সে হলো ভারত। তাই তো এবারের এই G7 সম্মেলন যেন বিফলে না যায় বা দুর্বল না হয়ে পড়ে, তাই আমেরিকা এবং বাকি দেশগুলোর প্রেসারেই কানাডাকে ভারতের সামনে আবারও নত হওয়া লাগলো। কানাডার প্রধানমন্ত্রী নিজেই ফোন করে পিএম মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন, আর বলা হচ্ছে পিএম মোদী G7 অংশগ্রহণ করতে কানাডায় যেতে পারেন। আর এখানেই সবচেয়ে বড় দুবিধা। দেখুন, বর্তমান সময়ে আমেরিকা বা পশ্চিমারা ভারতের বিশাল অর্থনীতির সুবিধা তো নিতে চায়, কিন্তু সুযোগ পেলে এরা ভারতকে আঘাত করতেও পিছু পা হয় না। যেমন ধরুন, আমেরিকা চায় ভারত তার কাছ থেকে তেল, গ্যাস এবং অস্ত্র কিনুক, আবার ফান্ডিং করছে পাকিস্তানকে। আর আমেরিকার এই ফান্ডিং ঘুরে ফিরে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদেই লাগানো হবে। আমেরিকা এটি ভালোভাবে জানে। ব্রিটেন ভারতের সাথে FTA করতে চায়, আবার ব্রিটেন ভিজিটে যাওয়া আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সামনে খালিস্তানি সন্ত্রাসীরা তেড়ে আসে, আর ব্রিটেনের পুলিশ তামাশা দেখে। কানাডার কথা আর কী বা বলবো, এখানকার শাসন, প্রশাসন, পলিটিক্স এবং আন্ডারওয়ার্ল্ড সব কিছুই কন্ট্রোল করে খালিস্তানিরা। এখন একটু খেয়াল করুন, এরকম একটি পরিবেশে যখন স্বয়ং আমেরিকাও ভারতকে কন্ট্রোল করতে পারছে না, আর ভারতের এই আপসীন নীতির পেছনে রয়েছে একটি শক্তিশালী সরকার যার কেন্দ্রে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আবার মোদীকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমেরিকার ডিপ স্টেট তলে তলে কাজ করে, তাহলে কোনো অঘটন ঘটার সম্ভাবনা উড়িয়ে দিবেন কিভাবে? তাও আবার খালিস্তানিদের স্বর্গরাজ্যে অর্থাৎ কানাডায়। G7 গিয়ে লাভটাই বাকি।
কারণ বিশ্ব শান্তির কথা শুধু শুনতেই ভালো লাগে, এই পথে কেউ হাঁটবে না। সন্ত্রাসবাদ নিয়ে চিন্তা সবাই দেখাবে, কিন্তু আজব ব্যাপার হলো এই সব দেশগুলো দুদিন আগে পাকিস্তানকে ইউএনের সন্ত্রাসবাদ নির্মূল কমিটির সহসভাপতি বানিয়েছে। স্ক্রিনে রিপোর্ট দেখুন। রুশের তাসকন্দে ভারত মায়ের সোনার ছেলে লাল বাহাদুর শাস্ত্রীর সাথে কী ঘটেছিল তা আপনারা সবাই জানেন। যাই হোক, এরকম একটি পরিবেশে যখন অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি, ভারতের সামরিক সক্ষমতা দেখে বিশ্বের বহু দেশ ভেতরে ভেতরে জ্বলছে। আমার মতে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীর কানাডার মতো দেশে ভিজিটে যাওয়াটা ঠিক হবে না। যুদ্ধের এই সময়ে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনও কোথাও যান না, কিন্তু তাতে কি পুতিনের দাম এতটুকু কম হয়েছে? অবশ্যই নয়। বড় কোনো অঘটনের কথা তো বাদই দিন, কানাডায় প্রধানমন্ত্রী মোদির গাড়ির বহর যে রাস্তা দিয়ে যাবে তার পাশেও যদি খালিস্তানিরা তাদের পতাকা ওড়ায়, তাহলে সেটিও খুব বড় নিউজ বানিয়ে দেবে ওত পেতে বসে থাকা লেফটিস্ট জার্নালিস্ট লবি। যাই হোক, ভারত তার ডিপ্লোম্যাটিক পাওয়ার ব্যবহার করে কানাডাকে যেভাবে বদনাম করে দিয়েছে, তাতে কানাডা এখন ভারতের সাথে নতুন করে সম্পর্ক ভালো করবে না প্রতিশোধ নেবে তা তো কানাডাই ভালোভাবে জানে। তবে এই সব বিষয়ে জানার পর আপনাদের কি মনে হয়? এরকম একটি বৈশ্বিক অস্থিরতার ভেতরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি খালিস্তানি কানাডায় যাওয়াটা উচিত হবে নাকি উচিত হবে না? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।